জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি প্রায় ভেঙে ফেলা হয়েছে। এখন সেখানে ভিড় করছেন উৎসুক জনতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন, সকাল থেকে আপনি সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন, এখন সেখানে উৎসুক জনতার ভিড় কেমন দেখছেন এ বিষয়ে জানাবেন। আজকে সকাল থেকে আমরা দেখছি এই যে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে গণমানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই অংশগ্রহণের মধ্য দিয়েই এখনও এটি ভাঙার কাজ চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে বুলডোজার কিংবা অন্যান্য যে ভারী যন্ত্র দিয়ে, ক্রেন দিয়ে গত পরশুদিন যে ভাঙচুরের কাজ চলছিল সেটি গতকালকে আমরা দেখিনি, আজকেও সেটি নেই। তবে আমরা দেখেছি যে হাতুড়ি, শাবল কিংবা অন্যান্য যন্ত্রাংশ দিয়ে যে ভাঙচুরের যে বিষয়গুলো সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। আমরা এখানে উৎসুক জনতা দেখতে পাচ্ছি অনেক বেশি, কেননা আজকে শুক্রবার ছুটির দিন। ধানমন্ডি এলাকায় অনেক মানুষ এই মুহূর্তে এখানে দেখতে এসেছেন। অনেকেই শাসনের পতনের পর এই যে তাদের যে কার্যক্রম চলেছিল, স্বৈরাচার কার্যক্রম, তারই কিন্তু ফল হিসেবেই এই যে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা হলো এবং এটিকে চূড়ান্ত পতন বলছেন তারা। এবং যে কর্মকাণ্ড তারা করেছে শেখ হাসিনার সরকার, গেল ১৫-১৬ বছর যে স্বৈরাচারী মনোভাব ছিল বা জনগণের উপর যে তাদের যে অপশাসন, দুঃশাসন ছিল, দুর্নীতি ছিল, কিংবা এই যে জুলাই গণ অভ্যুত্থানে ২০০০ মানুষকে হত্যা, তাদেরকে ২০০০ মানুষকে হত্যা, তাদের শহীদ হওয়া কিংবা তাদের রক্তের ওপর দিয়ে এই যে নতুন করে যে বাংলাদেশ পাওয়া গেল, তারই ফলশ্রুতিতে কিংবা এই যে ভারতে বসে পালিয়ে যাওয়ার পর ভারতে বসে তিনি যে জনগণের প্রতি যে ক্ষোভ, তার যে ক্ষমা না চাওয়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার সব কিছুর বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে এই ৩২ নম্বরের বাড়ি ভাঙার মধ্য দিয়ে। এমন তথ্যই কিন্তু, এমন মন্তব্যই করছিলেন এখানে আসা যে উৎসুক জনতা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন তারা। আমরা নানা বয়সী মানুষ দেখছি এখানে, তারা বলছিলেন যে এই যে ধরনের কর্মকাণ্ড শেখ হাসিনা করে গিয়েছেন বা তার সরকার করে গিয়েছে, তার চূড়ান্ত ফলস্বরূপ এই যে আজকের যে পরিণতি, দুঃশাসন অপশাসনের যে পরিণতি, সেটি কিন্তু একেবারে বাস্তবিক অর্থে ফুটে উঠেছে এই ৩২ নম্বরের বাড়ি ভেঙে দেওয়ার মধ্য দিয়ে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটি ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে এই জায়গাটি, ধ্বংসস্তূপ বলা চলে। এর পাশে যে কয়েকটি বিল্ডিং ছিল সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং পুরোপুরি এখনও ভেঙে ফেলা হয়নি, কেননা এখনও কিছু অংশ বাকি রয়েছে, সেগুলোও কিন্তু ভেঙে ফেলার কাজ এখনও চলমান রয়েছে। তবে আমরা হয়তোবা পরবর্তীতে আরও জানাতে পারবো যে আপডেট খবর, যে কতটুকু ভাঙা হলো। এখনও পুরোটা ভাঙা হয়নি, তবে বেশিরভাগ অংশ এখানে আর যতটুকু ভাঙা হয়েছে সেখানে নিশ্চিন্ন আর কোনো কিছু নেই, একেবারে মাটির সাথে ধুলোয় মিশে গিয়েছে অনেক বেশিরভাগ অংশই। তবে যেটুকু বাকি রয়েছে সেটুকু গণমানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই অংশগ্রহণের মধ্য দিয়েই ভাঙার কাজ চলছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ধানমন্ডির ৩২ নম্বর থেকে সবশেষ। আওয়ামী লীগ পালালেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি। জামায়াত ইসলামের আমির বলেন, স্বাধীনতার পক্ষের কথা বলে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ। সবাই স্বাধীনতাকে মেনে নেয়ার পরেও স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে জাতিকে ভাগ করা হয়েছে। আগামী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হবে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার গঠন করতে পারলে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও কৃষি খাত পুনর্গঠন করবে জামায়াত ইসলাম। ৫৪টা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত, টুকরা টুকরা করে রাখা হয়েছে। এই কাজটা সুকৌশলে আওয়ামী লীগ করেছিল। স্বাধীনতা যুদ্ধে যার যে ভূমিকা ছিল মানুষ এটার সাক্ষী। কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরে কেউ কি জনসভা করে, রাস্তায় নেমে মিছিল করে, পত্রিকায় বিবৃতি দিয়ে, অথবা কোনো জায়গায় একটা বক্তব্য রেখে বলেছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা মানি না? রাজনীতির ধান্দা, গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকব। এখন গদিতে আছি, মেরে কুটে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসবো, রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে। জামাতে ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে। এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ আমরা গড়ে তুলতে চাই, যেই দেশে আদৌ কোনো বৈষম্য থাকবে না।
দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে আটকের পর থেকে ডিবি হেফাজতে আছেন তারা। এ নিয়ে আরো জানাতে ডিবি কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি জানাবেন যে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবার জিজ্ঞাসাবাদের বিষয়ে কিছু জানা গেছে কিনা। শাম্মী, গতকাল রাত থেকেই মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে এই ডিবি হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে ডিবির পক্ষ থেকে এখনো আমাদেরকে জানানো হয়নি যে আর কতক্ষণ জিজ্ঞাসাবাদ চলবে বা পরবর্তী প্রসেসগুলো কি। আমি যদি একটু বলে রাখি যে এই যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ছাড়াও বিভিন্ন সময় সবচেয়ে এই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী সরকারের পতনের পর যারা চিত্রনায়িকা রয়েছেন বা যারা অভিনয় জগতের যারা সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হয়েছে তাদের মধ্যে অন্যতম মেহের আফরোজ শাওন। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তিনি আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগের সমর্থন দিয়েছেন এবং আওয়ামী লীগের মদতপুষ্ট ছিলেন, এইরকম অভিযোগও রয়েছে। এছাড়া আমরা এই আন্দোলন চলাকালীন সময়ে হোয়াটসঅ্যাপে আলো আসবে নামে একটি গ্রুপের মাধ্যমে তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে, এরকম অভিযোগের কথাও কিন্তু রয়েছে। এগুলো সে সবকিছুই বেরিয়ে আসে যখন আওয়ামী সরকারের পতন হয় গণঅভ্যুত্থানের পরে। এরপর থেকেই সব জায়গায় তাদের নিয়ে আলোচনা তৈরি হয়েছে, সমালোচনা তৈরি হয়েছে। এছাড়া এই যে বিভিন্ন সময় আওয়ামী লীগকে সমর্থন দিয়ে তাদের পক্ষে অবস্থান নিয়ে তাদেরকে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে সমর্থন দিতে দেখা গেছে। এছাড়া এই 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে নেতিবাচকভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এরকম অভিযোগও রয়েছে। যার কারণে গতকালকে তাদের দুজনকে সোহানা সাবা ও এই মেহের আফরোজ শাওনকে ডিবি হেফাজতে আনা হয়েছে। তাদেরকে রাতে এই ডিবি হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন কোন বিষয়গুলো জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এখন পর্যন্ত ডিবি সেটি জানায়নি, কারণ এই বিষয়গুলো তদন্তের বিষয় রয়েছে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কোনো মামলা করবে কিনা এই বিষয়টিও আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি। এখনো তাদেরকে জিজ্ঞাসাবাদের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো করা হচ্ছে, তবে পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জেনে জানাতে পারবো। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ খবর। আটকের পর ডিবি কার্যালয়ে রাখা হয়েছে মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে। এই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এখন চারদিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। অমর একুশে বইমেলার 7ম দিন আজ। ছুটির দিনে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ছিল শিশু প্রহর। অমর একুশে বইমেলায় পরিবারের ছোট সদস্যদেরকে নিয়ে এসেছেন অনেকেই। এ বিষয়ে জানাতে বইমেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। জানাবেন শিশু প্রহরে কি কি বই বেশি বিক্রি হচ্ছে, এছাড়া বইমেলা ঘিরে শিশুদের উচ্ছ্বাস কেমন দেখছেন? সামনে মূলত হচ্ছে এই যে শিশু প্রহর, পুরো বইমেলায় যেন এই শিশু প্রহরটির যে শিশু কর্নারটি আছে সেখানটাই কিন্তু হচ্ছে আনন্দের একটি জায়গায় পরিণত হয়েছে। এখানে কেউ এসে কিন্তু হচ্ছে খেলছেন, আবার কেউ আবার রূপকথার যে রাজ্যের বইগুলো আছে সেগুলো কিন্তু দেখে বেড়াচ্ছেন এবং একই সাথে কেউ কেউ ব্যস্ত ছবি তুলতে। যেহেতু এবার কিন্তু হচ্ছে সিসিমপুর নেই, সেহেতু কিন্তু হচ্ছে অনেক শিশুর মুখেই কিছুটা হলেও হতাশা দেখতে পেয়েছি। তারা কথা বলার সময় বলছিলেন যে তারা মূলত হচ্ছে সিসিমপুরের বিভিন্ন সদস্য যেই সদস্যগুলো আছে ইকটি, হালুম কিংবা শিকু, তাদের জন্য কিন্তু অনেক অপেক্ষা করে থাকে এবং তাদের জন্য কিন্তু হচ্ছে তারা এসেছিল। কিন্তু এবার যেহেতু তাদের দেখা পেল না, এবার যেহেতু প্রথম শিশু প্রহর, তো না দেখা পেয়েই তারা ফিরে যাচ্ছে। তার জন্য কিছুটা মন খারাপ থাকলেও এখানে এসে কিন্তু হচ্ছে আনন্দের কমতি দেখিনি। অনেকগুলো স্টলেই কিন্তু হচ্ছে খেলাধুলার ব্যবস্থা আছে। একই সাথে হচ্ছে শিশু প্রহরটি কিছুটা কম জায়গা জুড়ে হয়েছে, যার কারণে কিন্তু হচ্ছে শিশুদের খেলাধুলার জায়গাও অনেকাংশেই কমে গিয়েছে। সেটার জন্য কিন্তু কিছুটা মন খারাপ করতেও দেখেছি। এই যে এখানে যারা পরিবারের ছোট্ট সদস্য আছে তাদেরকে, কিন্তু সবাই কিন্তু ব্যস্ত যে এখানে বই নিয়ে সবাই ব্যস্ত এবং একই সাথে যারা পরিবারের ছোট্ট সদস্যটি আছে সেটি কিন্তু হচ্ছে তারা কিন্তু বলছে যে তাদের সব থেকে ভালো সময়টি কিন্তু হচ্ছে এখানে কাটছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে বইয়ের সাথে কিন্তু অনেকেরই হাতে খড়ি হচ্ছে। অনেকেই কিন্তু হচ্ছে নতুন নতুন যে বইগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে নিজের কাছে রাখতে চান, সেজন্য কিন্তু তাদের মধ্যে একটা নতুন
নতুন হচ্ছে বইয়ের গন্ধ নেওয়ার যে জিনিসটি আছে সেটি কিন্তু হচ্ছে তারা খুব সুন্দরভাবেই এখানে দেখে দেখে নিচ্ছেন এবং কেউ কেউ দু চার পাতা পড়ে নিচ্ছে যেন হচ্ছে তার পছন্দের বইটি সে খুঁজে পায় এবং একই সাথে যারা পরিবারের সদস্যদের সাথে এসেছে তাদের প্রত্যেকেই কিন্তু বলছে যে তাদের যে ছোট্ট সদস্যটি সেটি যেন হচ্ছে বইয়ের সাথে পরিচিত হয় ছোটবেলা থেকেই এবং কখনোই যেন তারা বই বিমুখ না হয় সেই প্রত্যাশা রেখে কিন্তু হচ্ছে তারা বইমেলায় নিয়ে আসেন। প্রত্যেকেই কিন্তু বলছেন যে এবারের বইমেলাটা যদি আরেকটু বইমেলার শিশু প্রহরটা আরেকটু বেশি সময় জুড়ে এবং একই সাথে আরেকটু বেশি জায়গা জুড়ে করা যায় তাহলে কিন্তু অনেকাংশেই তাদের জন্য ভালো হয়, শিশুদের জন্য ভালো হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। চালের বাজার অপরিবর্তিত থাকলেও অনেক ক্রেতার পকেটে টান পড়ছে তেল কিনতে গিয়ে। এদিকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল পাচ্ছেন না খুচরা ব্যবসায়ীরা। তবে অপরিবর্তিত রয়েছে চালের বাজার। বিক্রেতারা বলছেন সব ধরনের তেলেই বাজারে আছে, কিন্তু চাহিদা অনুযায়ী পাচ্ছেন না তারা। প্রতি কার্টুন সয়াবিন তেলের সাথে শর্ত জুড়ে দিচ্ছে অন্যান্য পণ্য কেনার। দেশি পর্যায়ে উৎপাদন এবং ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানি করার পরেও অপরিবর্তিত রয়েছে চালের বাজার। চালের দাম অপরিবর্তিত থাকায় বিক্রেতারা দুষছেন মালিকদের। খুচরায় প্রতি কেজি সরু ও মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮২ টাকায়, আর নাজিরশাইল মানভেদে ৭৮ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে, আর চিনিগুড়া চাল ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাসখানেক আগে মিনিকেট ৭২ থেকে ৮০ এবং নাজিরশাইল কেজিতে ৮০ থেকে ৮৫ টাকায় কিনতে পেরেছিল ক্রেতারা। ছুটির দিনে দেশের বিভিন্ন বাজারে কিছুটা কমেছে চাল, পেঁয়াজ ও সবজি সহ বেশ কিছু নিত্যপণ্যের বাজার। মাংসের দাম স্বাভাবিক থাকলেও বাড়তি রয়েছে মাছের দাম। গেল সপ্তাহের তুলনায় সিলেটের বিভিন্ন বাজারে কমেছে সবজির দাম। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়, ৫ টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা কেজি দরে। এছাড়া খুলনায় এখনও বাড়তি দেশি মাছের দাম। প্রতি কেজি শিং, কই, মাগুর বিক্রি হচ্ছে প্রকারভেদে ৮০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। তবে সামুদ্রিক ও চাষের মাছ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৪০০ টাকার মধ্যে। চট্টগ্রামে কমেছে চাল ও পেঁয়াজের দাম, তবে সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। ব্যবসায়ীরা বলছেন শুল্ক কমানো হলে দাম কমবে, আর রমজানের আগে বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। এখন চারদিকে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। বিপিএল এর পুরো আসরে টিকিট নিয়ে দেখা দিয়েছে উত্তপ্ত পরিস্থিতি। জমজমাট ফাইনালের আগেও টিকিট সংকটে আবারও উত্তপ্ত মিরপুর স্টেডিয়াম। শুক্রবার ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়েও মেলেনি কাঙ্ক্ষিত টিকিট। এ সময় গণনার পাশাপাশি উত্তেজিত হতে থাকে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের সমর্থকরা। পরবর্তীতে টিকিটের দাবিতে মিরপুর ১০ নম্বর সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। তবে দর্শকদের দাবি, কালোবাজারিতে ছেয়ে গেছে দেশের ক্রিকেট। পরিস্থিতি অশান্ত হতে দেখে স্বাভাবিক করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যেকটা কাউন্টারে তাল মারাই দেব, প্রয়োজন হলে এই একটা টিকেটের দাম ২ থেকে ৩,০০০ পর্যন্ত বেলাকে টিকিট ছেড়ে রাখছে। খেলা দেখতে চাই, আর যদি আমাদেরকে না দেওয়া হয় প্রত্যেকটা গেটে আমরা তালা মারিয়ে দেবো। বিসিবি ক্রিকেট প্রেমী মানুষের আবেগ নিয়ে খেলতেছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির অবৈধ ও ভিত্তিহীন ব্যবস্থার অভিযোগে এই পদক্ষেপ নিয়েছেন বলে বৃহস্পতিবার জানান ট্রাম্প। এই পদক্ষেপের অংশ হিসেবে মার্কিন বা মিত্র দেশের নাগরিকদের বিরুদ্ধে আইসিসির অনুসন্ধানের সাথে জড়িতদের বিরুদ্ধে আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় এই ব্যবস্থা নিলেন ট্রাম্প। গেল নভেম্বরেই গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।
দিনে ৬,০০০-এর বেশি কম্পন অনুভূত হয়েছে গ্রিসের সান্তোরিনি সহ কয়েকটি দ্বীপে। আরও শক্তিশালী ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার আশঙ্কায় এই পর্যন্ত দ্বীপটি ছেড়ে গেছে ১১,০০০-এর বেশি পর্যটক ও বাসিন্দা। এথেন্সের জিওডাইনামিক ইনস্টিটিউট জানায় এখনও দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠছে এজিয়ান দ্বীপ তীরবর্তী অঞ্চলটি। বৃহস্পতিবার ভোর থেকে অন্তত 7টি কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4-এর বেশি। এর আগে বুধবার সন্ধ্যায় একটি কম্পনের মাত্রা রেকর্ড করা হয় 5.2-এর বেশি, যা চলতি সপ্তাহের সবচেয়ে শক্তিশালী কম্পন ছিল। আগ্নেয়দ্বীপ সান্তোরিনির পাশাপাশি গেল 26 জানুয়ারি থেকে বিরতিহীন ভূমিকম্পে কেঁপে ওঠে আমরগোস, আনাফি ও লস দ্বীপ। নজিরবিহীন এই কম্পন কবে নাগাদ থামবে তা বলতে পারছেন না ভূতাত্ত্বিকরা। একটি আগ্নেয়গিরির ওপর অবস্থিত সান্তোরিনি, যেটি শেষবার সক্রিয় হয়েছিল 1950 সালে, এবারের কম্পনের সঙ্গে আগ্নেয়গিরিটির সম্পর্ক নেই বলে জানা গেছে। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাপ ডিপসিককে সরকারি কর্মীদের জন্য নিষিদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির প্রতিনিধি পরিষদ কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হয়েছে। চীনের কাছে তথ্য পাচারের শঙ্কা থেকে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এর আগে 2022 সালে এমন উদ্বেগ থেকে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের জন্য নিষিদ্ধ করা হয় টিকটক। জনসমক্ষে উন্মুক্তের পর মাত্র কয়েকদিনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপের তালিকায় শীর্ষে চলে গেছে ডিপসিক। মার্কিন প্রযুক্তিবিদদের দাবি, অ্যাপটিতে ব্যবহার করা হয়েছে এমন একটি গোপন কোড যা ব্যবহারকারীদের তথ্য চীনের কাছে পাচারে সক্ষম। জানুয়ারিতে উন্মুক্তের পর পুঁজিবাজারে ব্যাপক দরপতনের শিকার হয় এনভিডিয়া, ওপেন এআই ও অ্যাপল সহ বিশ্বের শীর্ষ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।